ঠিক আছে, আমরা তাহলে তরঙ্গটা কতটুকু পড়ছিলাম বলো তো? কি ব্যতিচার? বিস্তার কে বলছো ভাই? বাসায় যে পড়তেছো না এটা তো বোঝাই যাচ্ছে। তো আমরা আজকে পড়বো হচ্ছে স্থির তরঙ্গ, বুঝতে পারছো? তো স্থির তরঙ্গ নামটা শুনে স্থির মনে হতে পারে, বাট এটা আলটিমেটলি স্থির থাকে না। দেখো স্থির তরঙ্গটা কি, এটা আমি একটা ভিডিও দেখাবো, তার আগে একটু বুঝায় নিই। দেখো নর্মালি আমরা যে এত ব্যতিচারটা পড়লাম, তো এটা কি দেখছিলাম বলো তো? এরকম একটা তরঙ্গ ছিল, আর এই সাইডে আরেকটা তরঙ্গ যাচ্ছে, এই দুইটা একসাথে হয়ে যে তোমার এরকম একটা বড় তরঙ্গ তৈরি হবে, অথবা তোমার কি হয় একেবারে তোমার তরঙ্গ দুইটা নাই হয়ে যায়, এরকম হয়ে যায়, তাই না? এই দুইটার লব্ধি হয় এটা হবে, না হলে কি হবে? এইটা হবে। এখন এই দুইটা তরঙ্গই কি হচ্ছিল বলতো? এই তরঙ্গটা যে সাইডে যাচ্ছিল এই তরঙ্গটাও একই সাইডে যাচ্ছে, এই তরঙ্গটাও যাচ্ছিল এই দিকে, আর এই তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? একই ডিরেকশনে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু তোমার স্থির তরঙ্গের ক্ষেত্রে এরকম ঘটে না। স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি, চলো। এখানে হয় যে তোমার এইদিকে একটা তরঙ্গ ধরো ধরো যাচ্ছে, হ্যাঁ, ঠিক একই সময়ে বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ এদিকে আসে। একটু ভাই এদিকে তাকাও। প্রথমে কি হয় বলো তো? এদিক থেকে একটা তরঙ্গ এদিকে যায়, একই সময়ে বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ আসে, বুঝতে পারছো? এখানে কয়টা তরঙ্গ আছে? দুইটা তরঙ্গ আছে। আগেরটা কি ছিল বলো তো? এই তরঙ্গ এদিকে যাচ্ছিল, এই তরঙ্গ কোন দিকে যাচ্ছে? একই ডিরেকশনে যাচ্ছে। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে একটা তরঙ্গ ধরো এই ডিরেকশনে যাচ্ছে, আর একটা তরঙ্গ বিপরীত ডিরেকশনে আসে। তাহলে এই দুইটা তরঙ্গ মিলে যে তরঙ্গটা তৈরি করবে ওইটাকেই বলবো হচ্ছে আমরা স্থির তরঙ্গ, বুঝতে পারছো? হ্যাঁ, এটাও আসতে পারে। স্থির তরঙ্গের দুইটা কন্ডিশন আছে, প্রথমটা দেখাচ্ছি। প্রথমটা কি, একটা তরঙ্গ এইদিকে যাচ্ছে, আর একটা তরঙ্গ কি হচ্ছে বলতো? বিপরীত দিক থেকে এই ডিরেকশনে আসতেছে। এই দুইটা মিলে কি হচ্ছে বলতো? যে তরঙ্গটা তৈরি করবে ওইটাকে আমরা কি বলবো? স্থির তরঙ্গ। দেখো স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হয় একটু দেখার ট্রাই করি। দেখো তোমার লব্ধিটাই হবে হচ্ছে যে এইরকম, বুঝতে পারছো? ভিডিওটা দেখালে আরো ভালো বুঝবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা অপোজিট ডিরেকশন, ধরো দুইটা ঢেউ ঢেউ অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। না, জিরো হবে না, দেখাচ্ছি দাঁড়াও। আমরা ইকুয়েশন নিয়ে দেখাবো। তো একটা তরঙ্গ এদিকে যাচ্ছিল, আরেকটা তরঙ্গ বিপরীত দিকে যখন আসে, এই দুইটা তরঙ্গ মিলে তোমার যে তরঙ্গটা তৈরি করবে সেটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার এই যে এখানে অনেকগুলা কোণা নিয়ে আলটিমেটলি তরঙ্গটা গঠিত হচ্ছে না? প্রতিটা বিন্দুতে, এক একটা বিন্দুতে তোমার বিস্তারটা এক এক রকম হয়, বুঝছো? বিস্তারটা কি হয়? এক একটা পয়েন্টে এক এক রকম। আগে যে আমরা ইটা শিখছিলাম, দেখো আগেরটা কি ছিল? এদিক থেকে একটা তরঙ্গ যাচ্ছে, বিপরীত দিক থেকে এইটাও একই তরঙ্গ, দুইটা তরঙ্গ একই ডিরেকশনে যাচ্ছে। তখন তোমার যে তরঙ্গটা তৈরি হচ্ছে লব্ধি তরঙ্গ এইটা ছিল। তো এখন প্রতিটা কোণা কি করতো? এই যে এখানে যে কোণাটা আছে খেয়াল করো, এই কোণাটার ক্ষেত্রে বিস্তার কি ছিল? এই যে এতটুকু ছিল। এই কোণাটাও তোমার এতটুকু উঠতো। এখানে যে কোণাটা আছে এইটাও এতটুকু উঠতো। এখানে যে কোণাটা আছে এটাও কতটুকু উঠতো? হাইস্ট এতটুকু উঠতো, বুঝতে পারছো? এখানে যে কোণাটা আছে এইটাও আবার এই যে এতটুকু উঠতো, আবার এতটুকু নিচে নামতো। মানে প্রতিটা কোণার বিস্তারটা একই থাকতো, বুঝতে পারছো? কিন্তু তোমার স্থির তরঙ্গের ক্ষেত্রে এক একটা কোণার বিস্তার এক এক রকম। ধরো এখানে যে কোণাটা আছে এই কোণাটা শুধু এতটুকুই উঠবে নামবে, সে এখানে আর উঠবে না, বুঝতে পারছো? এখানে যে কোণাটা আছে সে এতটুকুর মধ্যে উঠানামা করবে। সেহেতু আলটিমেটলি আমরা কি বলছিলাম যে সরলসন্ধিত গতি সম্পন্ন কোণাটায় তোমার উঠানামা করে, তাই না? তো এখানে যে কোণাটা আছে এই কোণাটা আমরা কি বলছিলাম? প্রতিটা কোণা আগে এখান পর্যন্ত উঠতো, এইটাও এখানে উঠতো, ম্যাক্সিমাম এতটুকু থাকতো। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে এক একটা কোণাতে বিস্তারটা কি এক এক রকম। এই যে এই কোণাটার বিস্তার কতটুকু হবে? এই যে এতটুকু। এই কোণাটার বিস্তার হবে এতটুকু। এই কোণাটার বিস্তার হবে এতটুকু। আবার এই কোণাটার বিস্তার কতটুকু হবে? এতটুকু হবে, বুঝছো? তো চলো আমি ভিডিও দেখাই একটা, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে দেখো, দেখতেছো সবাই বোর্ড? দেখো, আচ্ছা এটা না,
দেখো এখানে কি হচ্ছে, একটা তরঙ্গ যাচ্ছে আর একটা তরঙ্গ এদিক থেকে আসতেছিল, দেখছো? একটু মনোযোগ দিয়ে দেখো, দুইটা, প্রথমে উপরেরটা দেখো, উপরেরটা একটু অবজার্ভ করো। কি হচ্ছে বলো তো, দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে আসতেছে না? আসার পরে কি হয়েছে দেখো, এই যে এখানে আরেকটা লব্ধি তরঙ্গ তৈরি হচ্ছে। দেখো এই তরঙ্গটাকে এবার একটু অবজার্ভ করো, দেখছো কি হচ্ছে? দেখো এই তরঙ্গের ক্ষেত্রে তুমি যদি এই যে এখানে একটা, এই যে সবুজ নীল কোণাটাকে চিন্তা করো, সে এতটুকু উঠানামা করতেছে, দেখিও এটা আরেকটা কোথায় গেল, দেখো এই যে এটা, দেখো এই যে এই কোণাটার এই যে এই তরঙ্গের ক্ষেত্রে একটু চিন্তা করো, দেখো প্রতিটা কোণা যেটা আছে, এই সবগুলা কোণা কিন্তু একেবারে ম্যাক্সিমাম পর্যন্ত আসতেছে না, আসতেছে? খেয়াল করছো? দেখো প্রতিটা কোণা কিন্তু ম্যাক্সিমাম পর্যন্ত আসে না, যেই কোণা যেখানে থাকে এতটুকু নিচে নামে। আবার এই যে এই লাল কোণাটার দিকে খেয়াল করিও, লাল কোণাটা কিন্তু উপরে উঠতেছেই না, এই যে এখানে যে কোণাটা থাকে এই কোণাটা কিন্তু যেখানে আছে ওখানেই অবস্থান করে। একটু দেখো এই যে লাল কোণাটার দিকে দেখো, এই যে দেখো লাল কোণাটার দিকে একটু দেখো, যেখানে আছে এখানে আছে। পাশের কোণাটার দিকে দেখো, খুব একটা উপরে নিচে উঠানামা করতেছে না, দেখতেছ? এই যে এটা আবার এই যে এগুলার দিকে দেখো, এগুলো একেবারে ম্যাক্সিমাম পর্যন্ত উঠতেছে আবার নামতেছে, বুঝতে পারছো? এটা তো স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, যে তোমার এক একটা কোণার যে বিস্তারটা আছে, এক একটা কোণার বিস্তারটা কি হবে, এক এক রকম হবে। আমরা আগেরগুলা যদি একটু দেখি, এই যে আগেরগুলা একটু দেখো, এই যে এইটা যেটা ছিল গতদিন আমরা দেখছিলাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দেখো এই যে এইটা তোমার এখানে আপতিত হচ্ছে, এই যে দেখো এই যে এই দুইটা মিলে তোমার এইটা তৈরি করতেছে। এখানে প্রতিটা কোণা যেটা আছে এটা আলটিমেটলি, এই যে এই কোণাটা দেখো একেবারে এতটুকু উঠতেছে আবার এতটুকু নামতেছে, পাশের কোণাটাও এই যে এতটুকু উঠতেছে আবার এতটুকু নামতেছে, এইখানে কোণাটা এতটুকু উঠতেছে এতটুকু নামতেছে। এটার ক্ষেত্রে কি হয়, প্রতিটা কোণা ম্যাক্সিমাম পর্যন্ত উঠে আবার মিনিমাম পর্যন্ত নিচে নামে। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে কোণাটা আছে সে এতটুকুই উঠবে, এখানে যে কোণা সে এতটুকুই উঠবে, এখানে যে কোণা সে এতটুকুই উঠবে, মানে এক একটা কোণাতে বিস্তারটা কি হবে এখানে এক এক রকম। এইখানে যে কোণাটা আছে সে এখানেই অবস্থান করতেছে, এখান থেকে কিন্তু সে নড়তেছে না, তার ক্ষেত্রে বিস্তার কত হবে বলো তো, এ আর ইকুয়াল এর ক্ষেত্রে 0 আসবে, বুঝতে পারছো এইটা? আচ্ছা এইটা হচ্ছে, দেখো এখানে আমরা কি বলছি, দেখো একটা তোমার তরঙ্গ এদিক থেকে যাচ্ছিল, একই সময়ে বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ এখানে আসতেছিল, তাই না? এটা মিলে তোমার স্থির তরঙ্গ তৈরি করছে। এরকমও তো হইতে পারে যে ধরো আমার একটাই তরঙ্গ আসছে, এই যে এই একটাই তরঙ্গ এখানে আছে, এইটাই তো এই পৃষ্ঠে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে বিপরীত দিকে আসা শুরু করলো, তাহলে তো এই দুইটা তরঙ্গ মিলে স্থির তরঙ্গ তৈরি করবে নাকি, বুঝতে পারছো? এই ক্ষেত্রেও তোমার কি হবে, যে এইখানে এক একটা কোণাতে বিস্তারটা এক এক রকম, ধরো এই কোণার বিস্তার হচ্ছে 0, এই কোণার বিস্তার হচ্ছে এতটুকু, এই কোণার বিস্তার কতটুকু, এতটুকু, বুঝতে পারছো? তো কয়টা কন্ডিশন হইতে পারে, দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন কি, না এরকম না, স্থির তরঙ্গ নাম দিচ্ছে কেন ওইটা জানি না, বাট এগুলো তো আলটিমেটলি কেউ স্থির না। আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তোমার ধ্বংসাত্মক ব্যতিচারে কি দেখছিলাম বলতো, দুইটা যখন একত্র হয়ে গেছে তখন এরা আলটিমেটলি কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। প্রতিটা কোণা তোমার একই পয়েন্টে রয়ে গেছে, এই প্রতিটা কোণার বিস্তার কত হয়ে গেছিল, 0 হয়ে গেছিল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, এক্ষেত্রে হ্যাঁ একটা কোণা 0 হইতে পারে, কিন্তু সবগুলো তো আলটিমেটলি 0 না, সবগুলো কি 0 না। এটার ক্ষেত্রে তো বিস্তার আছে, এটার ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে। তো তোমার স্থির তরঙ্গ কয়ভাবে তৈরি হতে পারে, দুই ভাবে। একটা হচ্ছে একই সময়ে বিপরীত দিক থেকে দুইটা তরঙ্গ এসে মিলিত হতে পারে, আরেকটা কি বলতো, যে তোমার একটা এই সাইড দিয়ে যাচ্ছে আর একটা বিপরীত দিক থেকে বাধা পেয়ে এই দিক থেকে আসতেছে, বুঝছো? এটা হ্যাঁ বলতে পারো। এখানে খেয়াল করো, আমরা এই যে এটা এই সেকেন্ড যেটা দেখলাম ওইটার ভিডিওটা একটু দেখি, দেখো এই যে এটার ক্ষেত্রে খেয়াল করো, যাচ্ছে, দেখছো বাধা পেয়ে আবার বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, ভিডিও কি দেখছো? তখন এটা আবার দেখো, এই যে এক একটা তরঙ্গে কোণাতে বিস্তার কি রকম বলো তো, এক এক রকম কিনা বলো। এই যে এই কোণাতে বিস্তার 0, এই যে এইটা যতটুকু উঠতেছিল,
আচ্ছা আবার দেখাই যে বিপরীত দিকে ফেরত আসছে। দেখো এই যে সবুজটা যতটুকু উঠতেছে ততটুকু নামতেছে, আবার পাশেরটা আরো বেশি উঠতেছে, আবার পাশেরটা আরো বেশি উঠতেছে, মাঝেরটা সবচেয়ে বেশি উঠতেছে, তাই না? বিস্তারটা এক একটা পয়েন্টে কি হয়, এক এক রকম হয়। বুঝতে পারছো এটা? আচ্ছা এগুলা কিন্তু ভিডিওতে ভালো বোঝা যাবে না, এখান থেকেই ভালো মতো বুঝে নিয়ে যাও। যারা আসে নাই তাদের জন্য সংবেদনা আর কি। আচ্ছা এবার আসো, চলো আমরা স্থির তরঙ্গের যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলো আমরা ডেভেলপ করার ট্রাই করব। ধরো এইখান থেকে যে তরঙ্গটা যাচ্ছিল, এই তরঙ্গের ক্ষেত্রে এই তরঙ্গের, ধরো এই তরঙ্গটা এই বরাবর যাচ্ছে, তো এই তরঙ্গের ক্ষেত্রে আমরা সমীকরণ y1 লিখি। y1 সমান কি লিখা যায়, a sin ওমেগা টি। আচ্ছা আমরা এভাবে লিখি a sin 2π/λ vt মাইনাস x1। বুঝতে পারছো, vt মাইনাস x1। তো এখানে x1 না দিলে আমরা জাস্ট x দিলাম। এবার আসো y2টা কি হবে বলো তো, বিপরীত দিক থেকে আরেকটা এভাবে যাচ্ছিল না? তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে শর্ত আছে, শর্ত আমরা বিস্তারটা এই ক্ষেত্রে দেখো, স্থির তরঙ্গের শর্তগুলো এখানে লিখে আছে, তোমরা পড়ে নিয়ে আমি বলে দিচ্ছি। বিস্তারটা সমান হওয়া লাগবে, তোমার কম্পাঙ্ক সমান হওয়া লাগবে, f1 সমান f2। প্রথম শর্ত কি বলো তো, বিস্তার সমান হইতে হবে। সেকেন্ড শর্ত কি, কম্পাঙ্ক সমান। এখন কম্পাঙ্ক সমান হওয়া মানে কি বলো তো, তোমার আমরা কি জানি v সমান f ল্যামডা। এখন দেখো ভিটা তো এই দুইটা তরঙ্গতে একই মাধ্যমে মিলিত হচ্ছে, তাই না? তো আমরা কি শিখছিলাম, মাধ্যম যখন সেম হয় তোমার ভ্যালোসিটিটাও কি হয়, একই হয়। তাহলে ভি একই, এফ এও একই, তাহলে ল্যামডাটাও সেম হবে। বুঝতে পারছো? তাহলে f1 সমান f2, v1 সমান v2, ল্যামডা 1 সমান কি হবে, ল্যামডা 2। আচ্ছা এফ দুইটা সমান হওয়া মানে কি, এফ সমান 1/t1 ইকুয়াল 1/t2, তার মানে t1 ইকুয়াল t2, ওমেগা 1 ইকুয়াল ওমেগা 2, এগুলো সব কিছু লেখা যায় না এখানে? বুঝতে পারছো? তাহলে স্থির তরঙ্গের শর্তগুলা কি কি বলতো, বিস্তার সমান হইতে হবে এক, সেকেন্ড শর্তটা কি, কম্পাঙ্ক সমান হইতে হবে। এখন তুমি এই দুইটা শর্তই মনে রাখো তাহলেই হবে। কম্পাঙ্ক সমান হওয়া মানে কি, ভ্যালোসিটিতে এমনিই সমান, তার মানে ল্যামডা সমান হবে। আবার কম্পাঙ্ক সমান হওয়া মানে কি, তোমার পর্যায়কাল সমান হবে। আবার কম্পাঙ্ক সমান হওয়া মানে কি, ওমেগাটাও সমান হবে। এটুকু কি বুঝছো এই দুইটা? আচ্ছা এবার চলো আমরা এইটার ক্ষেত্রে একটু দেখি। এইটার যে প্রমাণটা আছে, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেখবা কি দুইটা ইকুয়েশন দিয়ে দিবে, র্যান্ডম দুইটা ইকুয়েশন দিয়ে দিবে, তুমি প্রমাণ করে এরপরে ম্যাথ করা লাগতেছে। বুঝতে পারছো? তাহলে প্রথমটার জন্য ইকুয়েশন কি ছিল, a sin 2π/λ vt মাইনাস x। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে এটা একই থাকবে, যেহেতু আমরা বলতেছি যে বিস্তারটা সমান। এরপর আসো ল্যামডাটাও তো একই থাকবে, তাহলে a sin 2π/λ, দেখো ভিটা তো সেম, তার মানে সব কিছু সেম হয়ে গেল। আবার এক্সটাও এখানে একই থাকবে, এখানে দেখো মাইনাস আছে, এখানে আসবে হচ্ছে প্লাস। এখানে মাইনাস এখানে প্লাস কেন আসছে বলো তো, দেখো একটা তরঙ্গ যাচ্ছিল এইদিকে, আরেকটা তরঙ্গ কি বিপরীতমুখী, দুইটা তরঙ্গের জন্য এটা মাইনাস হলে এটা কি হবে বলো তো, প্লাস। এটুকুতে সমস্যা আছে কারো? এটাই এখানে দেখাবো, সমস্যা নাই। এটুকু বুঝছো কিনা বলো, তুমি লিখতেছো না? আচ্ছা তাহলে লব্ধি যে তরঙ্গটা হবে ওইটা কি হবে, y সমান y1 প্লাস y2। তাহলে এই দুইটা যোগ করে দাও, a sin 2π/λ vt মাইনাস x প্লাস a sin 2π/λ vt প্লাস x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইটা কি সাম্যাবস্থান থেকে কতটুকু বিস্তার হচ্ছে সেটা না। এবার তুমি এটাকে কমন নাও, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাই না? তাহলে সূত্রটা কি ছিল, 2 sin c প্লাস d/2। এই দুটা যোগ করো, x x বাদ যাবে, তাহলে কি থাকবে বলো তো, vt থাকবে। তারপর হচ্ছে cos c মাইনাস d/2, এই যে এটা থেকে এটা বাদ দিলে কি থাকবে, vt vt বাদ, তাহলে x1 মাইনাস x মাইনাস x1 মাইনাস x মাইনাস 2x, আবার নিচে হচ্ছে 2, তার মানে মাইনাস এক্স হয়। কজের ভিতরে মাইনাস রাখা না রাখা একই কথা, শুধু এক্স হবে। এটুকু কারো সমস্যা আছে? দশাটা আমরা আলটিমেটলি একই ধরে নিচ্ছি আর কি, এটা চাইলে x1 x2 ধরতে পারতাম, তবে আমরা কোথায়, এখানে না, এখানে খেয়াল করো
এখানে তোমার মাইনাস কখন আসবে, যদি তোমার ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফেরত আসে, আমরা সেকেন্ডটাই দেখবো, ওই ক্ষেত্রে মাইনাস আসছে। এই ক্ষেত্রে খেয়াল করো, তোমার এই ক্ষেত্রে ওই দশা পার্থক্য থাকে না, ওই ক্ষেত্রে দশা পার্থক্য 180 হয়ে যাবে। দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তোমার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি ছিল? হ্যাঁ, 2 sin c plus d by 2 cos c minus d by 2, এইটা। এবার তুমি এ তো কমন নিয়ে ফেলছো, তাহলে এই sin c প্লাস sin d, তাহলে কি হবে 2 sin, দেখো তুমি যখন এই দুইটা যোগ করতেছো, এই যে এই দুইটা যোগ করবা, এই দুইটার মধ্যেই 2 পাই বাই ল্যামডা আছে না, তাহলে 2 পাই বাই ল্যামডা কমন নিছো, তাহলে এই দুইটা যোগ করো। এবার ভিটি ভিটি সরি এক্স এক্স বাদ যাবে, যোগ করলে 2 ভিটি বাই 2, তার মানে 2 2 বাদ শুধু ভিটি থাকবে। বুঝতে পারছো? এরপরে তুমি কি করবা, cos c minus d by 2, যখন তুমি বিয়োগ করতেছো তখন 2 পাই বাই ল্যামডা কমন নিবা, এইটা থেকে এটা বিয়োগ করলে ভিটি ভিটি বাদ মাইনাস এক্স থাকবে, তাহলে মাইনাস 2x বাই 2 মাইনাস এক্স থাকবে শুধু। বুঝছো এইটুকু? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 2a cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। এটুকু তো কারো প্রবলেম আছে? আচ্ছা, এবার দেখো আসো, আমার যে মেইন ইকুয়েশনটা ছিল, মেইন ইকুয়েশনটা কি ছিল, y সমান a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এইটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। এটার সাথে এটা কম্পেয়ার করো, দেখো তোমার যে এটা আছে এর জায়গায় কি আছে, দেখো সাইন যে পার্টটা আছে, সাইনের পার্ট হচ্ছে এই যে এইটা, তাই না? তার মানে এর জায়গায় কি আসছে, তোমার এই পুরাটা আসছে। বুঝতে পারছো? মানে এই যে এই পুরাটা আসছে এর জায়গায়, তাহলে এইটুক কি বলতো, এ আর যে লব্ধি তরঙ্গ আছে, লব্ধি তরঙ্গের বিস্তার কি, এইটা কি আসছে, 2a cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে আলটিমেট ইকুয়েশনটা কি আসছে, y সমান a আর সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। কারো কি এটুকুতে প্রবলেম আসছে? এটাই, এটার প্রমাণটা কিন্তু লাগবে পরীক্ষায়, তোমার এত সাজানো ইকুয়েশন থাকবে না, তোমাকে একটা র্যান্ডম ইকুয়েশন দিয়ে দিবে, ওই দুইটা তুমি এভাবে প্রমাণ করে এইগুলা নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? ইভেন তোমার সেকেন্ড ইকুয়েশনও তখন থাকবে না, তোমার সেকেন্ড ইকুয়েশন নিজে লেখা লাগবে। সো মনে রাখা লাগবে, এখানে যদি মাইনাস হয় এখানে কি হবে, প্লাস। কোন ক্ষেত্রে, যখন দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে আসতেছে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কি বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এটা তোমাকে পরীক্ষা বলে দিবে যে স্থির তরঙ্গ সৃষ্টি করছে, এই তরঙ্গটা বিপরীত দিক থেকে এসে স্থির তরঙ্গ সৃষ্টি করছে, অথবা বলে দিবে এই তরঙ্গটাই প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করছে। কোশ্চেনে সব মেনশন করা থাকবে। বুঝছো? প্যারা নিও না। এগুলো কি তুলছো সবাই? আচ্ছা, এবার চলো আমরা কিছু জিনিস দেখবো, সূত্র টুত্র দেখবো। তাহলে কি মুছবো? আচ্ছা, আমার আসো যে ধরো এই একটা তরঙ্গ, না আজকে শেষ হবে না, কালকে শেষ হয়ে যাবে। ধরো এই একটা তরঙ্গ, প্রথম তরঙ্গ এদিকে যাচ্ছিল, আবার বিপরীত তরঙ্গ কি হচ্ছে, একই সময়ে বিপরীত দিক থেকে আসতেছিল। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে বিস্তারটা কত বলতো, 0। এই পয়েন্টে কত বিস্তারটা, ম্যাক্সিমাম, তাই না? তো এই পয়েন্টটাকে বলা হচ্ছে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু আর কি। আর যে পয়েন্টটাতে বিস্তারটা ম্যাক্সিমাম হচ্ছে তাকে বলা হচ্ছে সুস্পন্দ বিন্দু। আচ্ছা, আমাকে এখন বলো পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দেখো আমি তোমাদেরকে বলি, এই যে এইটার কথা চিন্তা করো, এটা যখন এখান থেকে এসে এইখানে আসতেছে, যে এখান থেকে এসে এখানে আসতেছে, একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়েছে না, মানে এই যে এখান থেকে এখানে, তাহলে এটুকু হচ্ছে সম্পূর্ণ ল্যামডা। বুঝতে পারছো?
আচ্ছা, দুইটা নিষ্পন্দ বিন্দু বলতে কি বোঝাচ্ছে? এইটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব। তো এইটুক যদি ল্যামডা হয় তাহলে এইটুক দূরত্ব কি হবে বলো তো? λ/2। এটা কিন্তু এমসিকিউতে আসে যে পরপর দুইটা তোমার নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত? λ/2। এখন আমাকে বলো পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে? এটাও λ/2 হবে। ধরো সুস্পন্দ বিন্দু বলতে কি এইটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব, তাই না? তো এইটুক দূরত্ব কি হবে? λ/2। এই যে দেখো এখান থেকে শুরু হয়ে এইখানে যে তোমার একটা সম্পূর্ণ ল্যামডা শেষ হচ্ছে, তো এইটুক যদি ল্যামডা হয় তাহলে এইটুক কি হবে? λ/2। তাহলে পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত? λ/2। এখন আমাকে বলো একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত? λ/4 হবে না? দেখো এই যে একটা সুস্পন্দ বিন্দু মানে কি, নিষ্পন্দ বিন্দু হচ্ছে এইটা, একটা সুস্পন্দ বিন্দু এই যে এইটুক না? তাহলে এই সম্পূর্ণ দূরত্ব যদি λ/2 হয় তাহলে এই দূরত্বটা কি হবে বলো তো? λ/4। নেক্সট পরীক্ষায় কিন্তু এগুলো এমসিকিউতে থাকবে, বুঝতে পারছো? মানে হ্যাঁ দেখো এটা কি একটা নিষ্পন্দ বিন্দু, এটা কি একটা সুস্পন্দ বিন্দু। তো একটা নিষ্পন্দ বিন্দু আর একটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে? এগুলো আমরা ম্যাথমেটিক্যালি দেখবো। λ/4। দেখে এইটুক দূরত্ব কত? λ/2। তাহলে এইটুক দূরত্ব কি হবে? λ/4। হ্যাঁ, λ/2 এর অর্ধেক। চলো এই জিনিসগুলো আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখার ট্রাই করি। আচ্ছা আমাকে বলো তো নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে এ আরটা কত হবে? 0। দেখো এ আর ইকুয়াল 0। এ আর এর সূত্রটা আমরা কি দেখছিলাম বলো তো? 2a cos 2π/λ ইন্টু এক্স ইকুয়াল কত? 0। তাহলে 2a বাদ যাবে, cos 2π/λ ইন্টু এক্স ইকুয়াল কত আসছে? 0। এখন আমাকে বলো cos এর ভ্যালু কোথায় 0 হয়? কতদিন বলছিলাম বলো? কোন লাইনে cos এর ভ্যালু 0? এই লাইনে cos এর ভ্যালু 0 আর এই লাইনে cos এর ভ্যালু কত হবে? 0 হবে, তাই না? দেখো সরি এই লাইনে না, এই লাইনে না, এই লাইনে cos এর ভ্যালু 0 আর এই লাইনে cos এর ভ্যালু 0। cos π/2 কত? 0। আবার cos কত আসবে? এটা 3π/2 ইকুয়াল কত আসবে? 0। আবার এখানে আবার তুমি দেখো এখান থেকে cos π/2 cos 3π/2 cos এটা কত হবে? 5π/2 কত আসবে? তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, এটাও 0 আসবে। তাহলে আমরা কি বলতে পারি? cos 2n + 1 × π/2 ইকুয়াল কত আসবে? 0 আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, n এর মান তো তুমি প্রথম ভ্যালু তো 0ই বসাবা। দেখো n এর ভ্যালু 0 বসালে কত আসবে? π/2। তাহলে এটা কত? 0। আবার n এর ভ্যালু যদি 1 বসাও কত? 3π/2। এটা কত? 0। তাহলে n এর ভ্যালু যদি তুমি 1 থেকে শুরু করো তাহলে 2n - 1 × π/2 দাও। বুঝতে পারছো? তুমি এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা দিবা, বুঝছো? আমরা এইটা ইউজ করব, n এর ভ্যালু 0 থেকে শুরু করো। তাহলে 0 এর বদলে আমরা কি লিখতে পারি? cos 2n + 1 × π/2 লিখতে পারি। তাহলে দেখো এই যে cos cos বাদ যাবে, তাহলে 2π/λ × x ইকুয়াল 2n + 1 × π/2। তাহলে পাই বাদ যাবে। এখন আসো তোমার এখানে এক্সটা কত আসে? 2n + 1 × λ/4 আসছে না? দেখো এক্স এর ভ্যালু কত? 2n + 1 × λ/4। বুঝছো এইটুকু? তাহলে তুমি প্রথমে n এর ভ্যালুটা 0 বসাও। n ইকুয়াল 0 হলে x ইকুয়াল কত আসবে? λ/4। n ইকুয়াল যদি 1 হয় তাহলে x ইকুয়াল কত আসবে? 3/4 3 × λ/4। বুঝতে পারছো? তাহলে এইটা কি বলতো? এক্ষেত্রে আমরা যখন n ইকুয়াল 0 ধরতেছি এটা কি আমরা প্রথম নিষ্পন্দ বিন্দু, আবার n ইকুয়াল যদি তখন তুমি 1 ধরতেছো তাহলে এটা কি দ্বিতীয় নিষ্পন্দ বিন্দু। তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ দিবা দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাবা না? বুঝতে পারছো? তাহলে পরপর দুইটি ল্যামডা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, দুইটি
নিষ্পন্দ বিন্দুর দূরত্ব ইকুয়াল কি হবে দেখো 3λ/4 মাইনাস λ/4 দেখো তো কত আসে λ/4 কমন যাবে গুণ 3 মাইনাস 1 তাহলে কি আসবে λ/2 তাহলে এটা আমরা গ্রাফিক্যালিও দেখলাম ম্যাথমেটিক্যালিও দেখলাম বুঝতে পারছো তো পরীক্ষায় যদি আসে তোমার খতে ব্যাখ্যা করতে পারবে না ম্যাথমেটিক্যালি তুমি এখান থেকে শুরু করবা যে আমরা জানি চিত্রটা আঁকবা হ্যাঁ চিত্রটা এঁকে লিখবা আমরা জানি নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে আর ইকুয়াল কত 0 0 ধরে এখানে এই সূত্রে এই পর্যন্ত আসবা তারপরে লিখবা যে প্রথম নিষ্পন্দ বিন্দুর জন্য n ইকুয়াল 0 তো n এর ভ্যালু 0 বসালে প্রথম নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা পেয়ে যাবা n ইকুয়াল যদি 1 বসাও তাহলে দ্বিতীয় নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা পেয়ে যাবে বুঝতে পারছো হ্যাঁ λ/2 ব্যাখ্যা করো বুঝতে পারছো এটা তো আচ্ছা x এর ভ্যালু তুমি যখন 0 বসাচ্ছ এটা কি প্রথম নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা পাচ্ছ এটা কি λ/4 না তুমি চিত্রের মাধ্যমেই সব দেখতে পারতেছো এটা কত λ/4 না আবার x এর ভ্যালু যখন n এর ভ্যালু যখন 1 বসাচ্ছ তাহলে দ্বিতীয় নিষ্পন্দ বিন্দুটা পাচ্ছ তাহলে কত 3λ/4 এইটুক λ/4 এইটুক λ/4 এইটুক কত হবে 3λ/4 তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য কি করতে হবে এটা বিয়োগ এটা করলেই পেয়ে যাবা বুঝতে পারছো এইটুকু আচ্ছা এটা যদি ভালো বুঝে থাকো তাহলে তোমরা এবার একটা করো পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2 এইটা তোমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করো হ্যাঁ সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এ আরটা কত হবে বলো তো কে কেন হবে +-2a বুঝতে পারছো তোমরা চিন্তা করো এর এ আর এর ইকুয়েশন কি আসছে এইটা আসছে না এখন বলো এ আর এর ম্যাক্সিমাম ভ্যালুটাই তো হবে তোমার সুস্পন্দ বিন্দু নাকি এ আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে এখান থেকে এটার ভ্যালু 1 হবে cos θ এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1 তো এখানে কত থাকতেছে 2a আবার cos θ এর মিনিমাম ভ্যালু কত -1 তাহলে এটা কত হবে -2a তার মানে এইটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা কত হবে +-2a বুঝতে পারছো এই যে তোমরা এইখানে একটা 2a হবে এটা কত হবে 2a -2a হবে আর কি বুঝতে পারছো এগুলা তো বের করো সুস্পন্দ বিন্দুর জন্য এটা কি তোমরা বুঝছো তুমি এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো 2a না আর মিনিমাম ভ্যালু কত হতে পারবে 0 -2 বুঝতে পারছো তো এইটা সমান তুমি কি লিখবা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এটুকুর জন্য 2a এটুকুর জন্য কি হবে -2a হ্যাঁ এটা 1 মাইনাস ওইটাকে সর্বনিম্ন বলা যায় না ওইটা হচ্ছে বিপরীত দিকে সর্বোচ্চ এক্ষেত্রে কিন্তু এটা সর্বনিম্ন না এটা হচ্ছে তোমার এক সাইডে সর্বোচ্চ আরেকটা কি মাইনাস যখন দিচ্ছ বিপরীত দিকে সর্বোচ্চ বুঝতে পারছো হ্যাঁ +-2a হবে তাহলে 2a কে বাদ যাবে তাহলে +-1 থাকবে কি হ্যাঁ দিছি n থাকছিল n ল্যামডা হওয়ার কথা এটা কি n λ/4 আসার আচ্ছা n λ/2 ঠিক আছে তো মিলে লাস্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো বাদ চলে যাবে হ্যাঁ 2a পুরাটাই বাদ যাবে তাহলে cos বাসায় এগুলো তো অনেকগুলা প্র্যাকটিস করাইছি
বাসায় যেয়ে মনে হয় না প্র্যাকটিস করো। +-1 হবে। এগুলো তো ছিল এগুলো থেকে গেছে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে তো ভাই বাসায় যে। আমি তোমাদেরকে কি বলছি, একটা কখনো তোমাকে সূত্র প্রমাণ মনে রাখতে বলছি? কিন্তু এখানে তো বলতেছি, তাই না? তো বলতেছি রিজন আছে, ম্যাথ করার সময় বুঝবা। মিলছে তোমার? হ্যাঁ? তোমার যখন সুস্পন্দ বিন্দু হবে, এদিকে তাকাও, সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি হবে? এটা +-2a, বুঝতে পারছো? তাহলে তোমার 2a বাদ যে এখানে কি থাকবে? +-1। এখন বলো কজের ভ্যালু +-1 কোন লাইনে হয়? এই যে এই লাইনে আর এই লাইনে কি হয়? কজের ভ্যালু +-1 হয়। তো তুমি যখন +-1 লিখতেছো, এই লাইনে তোমার কি হবে? cos 0 পাই। আবার এখানে আসতেছো cos of 1 পাই। আবার এখানে যখন ঘুরে আসতেছো cos কত? 2 পাই। তার মানে cos এর ভ্যালু +-1 কখন হয়? cos n পাইয়ের জন্য। বুঝতে পারছো? তাহলে তুমি এই যে cos cos বাদ যাবে, এখানে কি থাকবে? n পাই। তাহলে x এর ভ্যালু কি হবে? এই যে পাই পাই বাদ চলে যাবে, x ইকুয়াল এই যে পাই পাই বাদ তোমার n ল্যামডা বাই কত? 2। তখন যখন দেখো x ইকুয়াল যখন সরি n ইকুয়াল যদি 1 হয়, 0 হয়, তখন আমরা কি প্রথম সুস্পন্দ বিন্দু পাবো, তাই না? তাহলে x ইকুয়াল কত আসতেছে? 0। দেখো প্রথম সুস্পন্দ বিন্দু এইটাই না মেইনলি। এখানে x এর ভ্যালু কত? 0। তুমি কি একটু সামনের দিকে গেছো? যাও নাই। আবার n ইকুয়াল যদি তোমার 1 হয়, তাহলে এটা কত আসবে? λ/2। তাহলে এই দুইটা বিয়োগ করো, তাহলে কি পাচ্ছ? λ/2 - 0 λ/2। তাহলে দুইটা সুস্পন্দ দেখো, n ইকুয়াল যখন 1 বসাচ্ছ, তার মানে এই যে এইটার কাছে আসতেছো, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব λ/2 ছিল না? আমরা ম্যাথমেটিক্যালিও λ/2 পাচ্ছি। এটা কি বুঝছো? এই হচ্ছে কাহিনী। তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার চলো আমরা স্থির তরঙ্গের একটা পার্ট শেষ করলাম, আমরা আর একটা পার্ট একটু দেখবো। চলো দেখার আগে একটা প্রবলেম দেখি। আচ্ছা, আগে আগে ওই পার্টটা দেখি, এরপরে প্রবলেমটা দেখবো। বুঝবো এটা? বলো। হুম হুম ফ্রান্স, ফ্রান্স। কোথায়? তুমি এখানে কি চিন্তা করো, cos এর ভ্যালু 1 হয় কোন লাইনে? এই লাইনে। cos এর ভ্যালু -1 হয় কোন লাইনে? এই লাইনে। এখন তুমি এই লাইন মানে কি? cos 0 পাই। এই লাইন মানে কি? cos 1 পাই। আবার এইটা মানে কি? cos 2 পাই। ঘুরে আসলে এটা cos 3 পাই। তুমি cos 0 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, তাহলে কি আসবে? আলটিমেটলি cos অফ n পাই। cos n পাই। তাহলে cos cos বাদ চলে যাবে। বুঝতে পারছো? তো বাকি এটা থাকবে। এবার চলো আমরা সেকেন্ডটা একটু দেখাই। এটা কি কারো সমস্যা আছে এই টপিকে? তোমাদের যে এই চ্যাপ্টার থেকে মেইনলি সবচেয়ে বেশি কোশ্চেন আসে বিট থেকে, গ অথবা ঘটা বিট থেকে আসে। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা। তো এটা একটু ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, স্থির তরঙ্গের আরেকটা আমরা কি দেখাইছিলাম বলো তো? এই তরঙ্গটাই এদিকে যাবে, যে কি হবে বলতো? বাধা পেয়ে বিপরীত দিকে আবার ফেরত আসবে। বুঝতে পারছো? তো আচ্ছা, এইখানে একটা জিনিস, এখানে আর একটা তল থাকবে না? তাহলে তো এটা শেষ প্রান্ত, এটা শুরু প্রান্ত হবে, তাই এটা আলাদা। হ্যাঁ,
এইটা আসলে তোমার যখন বাধাটা পাই এটা এখান থেকেই শুরু হয় আর কি, বুঝতে পারছো? এক পয়েন্ট থেকে শুরু হয় না, এটা যখন বিপরীত দিকে আসবে তুমি চিন্তা করো, এইটা এখানে আসলো, বুঝতে পারছো? এই তরঙ্গটা তো এই কোণাটা কি হয়, উপরে নিচে উঠানামা করতেছে না আলটিমেটলি। কোনটা? এইখানে ওইভাবে হচ্ছে না, আমি তোমাকে বলি কোণাগুলা কি হয় বলতো, উপরে নিচে উঠানামা করতেছে, বুঝতে পারছো? এটা এখানে যাবে, যে নিচে নামবে, নিচে নেমে তারপরে আবার এদিক থেকে আসবে, বুঝতে পারছো? এটা আসলে এই কোণাটা তো এখানে আসতেছে না, বুঝতে পারছো? এই কোণা কি এখানে আসতেছে? দেখো এই কোণাটাই, আচ্ছা এই কোণাটাই কি বিপরীত দিকে আসতেছে? এরকম কিন্তু হয় না, কি হচ্ছে, এখানে যে কোণাটা ছিল এই কোণাটা উপরে নিচে উঠানামা করবে, আবার এইখানে যে কোণাটা আসছিল সে আবার উপরে নিচে উঠানামা করবে। কোণাটা খেয়াল করো এখানে মেনলি কি হচ্ছে, এই যে এইটা যেটা ছিল তোমার, যেটা অগ্রগামী ছিল, এই যে এইটা কি করতেছিল, শক্তিটাকে এই দিকে ট্রান্সফার করতেছিল। আমরা কি তরঙ্গের ক্ষেত্রে কি জানি, তরঙ্গ তোমরা যেভাবে ভাবতেছো ওই ব্যাপারটা কিন্তু ওইরকম হচ্ছে না। আমরা কি বলছিলাম, এইখানে জাস্ট কোণাগুলো উপরে নিচে উঠানামা করতেছে, তোমার যখন এখানে ধাক্কা খেলে এই ক্ষেত্রেও কোণাগুলো উপরে নিচে উঠানামাই করবে, বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা কি হচ্ছিল, তোমার যে শক্তিটা ছিল, এনার্জিটা ছিল, এখানে যখন দেখো তুমি নর্মালি একটা ক্রিকেট বলের কথা চিন্তা করো, একটা ক্রিকেট বলকে এই তরঙ্গটা ধরো সামনের দিকে নিয়ে যাচ্ছে, এখন ক্রিকেট বলটা যখন এই ইসে তলে ধাক্কা খাবে তখন কি হবে, ক্রিকেট বলটা অপোজিট সাইডে আসা শুরু করবে না, বুঝতে পারছো? তো তখন এইভাবে পাওয়া যায় আর কি, বুঝতে পারছো? বুঝছো এবার? তোমার ধরো এখানে একটা ক্রিকেট বল আছে, ক্রিকেট বলটা শক্তিটা এইদিকে ট্রান্সফার করতেছিল, মানে ক্রিকেট বলটা সামনের দিকে যাচ্ছিল, তোমার এখানে যদি একটা তোমার দেওয়াল থাকে, ক্রিকেট বলটা বিপরীত দিকে আসা শুরু করবে না? আর তুমি এইটার কথা চিন্তা করো, এবার বুঝছো? ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। আচ্ছা এখানে আসো, এখানে দুইটা জিনিস হচ্ছে, প্রথম তরঙ্গের ক্ষেত্রে প্রথম তরঙ্গটা তো এইদিকে যাচ্ছিল, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে, y1 সমান a sin 2π/λ vt মাইনাস x, লেখা যায় এটা? আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে একটা সাইন আসবে, তারপর আসবে a sin 2π/λ, এখানে কি আসবে vt প্লাস x, যেহেতু এটা এদিকে যাচ্ছে এবং এটা বিপরীত দিকে যাচ্ছে, এবং এটার ক্ষেত্রে এখানে একটা নেগেটিভ আসবে, বুঝছো? নেগেটিভটা কেন আসবে খেয়াল করো, তরঙ্গ কিন্তু এক্ষেত্রে একটাই তরঙ্গ আছে, এই তরঙ্গটাই কি হচ্ছে বলতো, বিপরীত দিকে ব্যাক করতেছে, বুঝতে পারছো? তো এক্ষেত্রে হচ্ছেটা কি, তুমি যখন এই যে একই তরঙ্গের ক্ষেত্রে তুমি দুইটা জিনিস দেখবা, তুমি মানবৃত্ত আঁকো, এই যে এই তরঙ্গের ক্ষেত্রে যে প্রথম যে তরঙ্গটা এইদিকে যাচ্ছিল এটার ক্ষেত্রে তোমার এই যে এখানে আসবে, দ্বিতীয় তরঙ্গটা অপোজিট সাইড থেকে আসতেছিল না, এইটার ক্ষেত্রে মানবৃত্তের কোথায় আসবে, এই যে এখানে চলে আসবে না, বুঝতে পারছো? তাহলে এই দুইটা তরঙ্গের মধ্যে যে দশা পার্থক্য কত আসবে, 180। আগেরটা তো তোমার তরঙ্গ দুইটা স্বাধীন দুইটা তরঙ্গ ছিল, বুঝছো? এই জন্য তোমার এখানে মাইনাসটা আসে নাই। এটার ক্ষেত্রে দেখো সেম তরঙ্গ যখন বিপরীত দিকে আসতেছে দশা পার্থক্য কত হয়ে গেছে বলতো, 180 বা পাই, বুঝতে পারছো? তো এখানে কি হচ্ছে একটু দেখাই, তাহলে a sin 2π/λ 180 প্লাস vt প্লাস x হয়ে যাবে না? এটা কি বুঝছো? 180 প্লাস দশা পার্থক্য, যেহেতু দেখো আগে ছিল x, এখন কত আসছে, 180 এক্সট্রা আসছে। তো 180 যখন এক্সট্রা আসছে, তুমি দেখো সাইনের সাথে 180 হয়ে গেলে তোমার সাইন দেখো 2 মানে 180, তারপর এখানে কি আছে প্লাস আছে না, প্লাসের কারণে তুমি কোন ঘরে পৌঁছাইছো, tan এর ঘরে, তাহলে এখানে কি আসবে বলো তো, মাইনাস a sin 2π/λ vt প্লাস অফ x, বুঝতে পারছো? যেহেতু এখানে 180 আসে, 180 মানে কি বলতো 2 গুণ 90, তার মানে π/2 এর জোড় গুণিতক, সাইনটা কি থাকবে, সাইনই থেকে যাবে, বুঝছো? এখানে তো প্রথম ইকুয়েশনটা কোনটা, না না সেকেন্ডটার ক্ষেত্রে যেহেতু এটা অপোজিট সাইডে আসতেছে তাহলে মাইনাস x, x এটা পজিটিভ হলে নেগেটিভ, এটা কি হবে, ঠিক আছে ঠিক আছে ভাই। দেখো এটার ক্ষেত্রে তোমার কি হয়, এটা যাচ্ছিল এই সাইডে, এটা অপোজিটটা বিপরীত দিকে আসতেছিল না, তো এটা মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো তোমরা জাস্ট এইটা মনে রাখবা যে এটা তো অলওয়েজ মাইনাসটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, যখন বিপরীত দিক থেকে দুইটা স্বাধীন তরঙ্গ আসতেছে এখানে মাইনাস আসবে না,
যদি তোমার একই তরঙ্গ তোমার বিপরীত দিকে আবার ফেরত আসে, এখানে একটা মাইনাস আসবে। এই না, তোমাকে কোশ্চেনে বলে দিবে যে একই তরঙ্গ, অথবা তোমাকে স্বাধীন তরঙ্গ। স্বাধীন তরঙ্গ বলে দিলে এখানে মাইনাসটা আসবে না, একই তরঙ্গ বলে দিলে এখানে মাইনাসটা আসবে। হ্যাঁ, এই যে y2 এর ক্ষেত্রে এই যে এটা নিছি না আলটিমেটলি, এই যে এটা হচ্ছে y1, এই যে y2 এইটা ছিল না, এটাই তো এখানে নিছি। দেখো হ্যাঁ y2 এর জন্য তোমার 180 প্লাস বিটি প্লাস এক্স, এই যে 180 এর জন্য এটা এখানে নেগেটিভটা আসছে, 180টা সরায় দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা কি করবো বলতো, দুইটা আবার যোগ করে দিব। তাহলে y সমান কি হবে বলতো, y1 প্লাস y2, তাহলে a sin 2 পাই ল্যামডা vt মাইনাস এক্স মাইনাস a sin 2 পাই ল্যামডা vt প্লাস অফ এক্স। তাহলে দেখো এখানে sin c মাইনাস sin d না, sin c মাইনাস sin d এর সূত্রটা কি ছিল, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া, cos c মাইনাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এই দুইটা যোগ করো, তোমার x x বাদ যাবে, তাহলে vt থাকবে। ও হ্যাঁ 2 হবে। আর sin এর ক্ষেত্রে কি হবে, এইটা মাইনাস এইটা, এটা থেকে এটা বিয়োগ করলে কি থাকবে বলো তো, মাইনাস অফ এক্স আসবে। বুঝতে পারছো? তাহলে এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসো। কারো কি এটাতে প্রবলেম আছে? আচ্ছা, এবার আসো মাইনাস 2a sin 2 পাই ল্যামডা ইন্টু এক্স cos 2 পাই ল্যামডা ইন্টু ভিটি। আচ্ছা, এবার আমাকে একটা জিনিসের উত্তর দাও, আমাদের মেইন ইকুয়েশনটা কি ছিল, y সমান a sin 2 পাই ল্যামডা ভিটি মাইনাস অফ এক্স, এটা আমাদের মেইন ইকুয়েশন না? এখন আমাকে একটা জিনিস বলো যে এইখানে আমরা এ আর যেটা আছে লব্ধি তরঙ্গটা কাকে ধরবো, সাইনটাকে ধরবো না কসটাকে ধরবো? কসটাকে ধরবো, একটু ভেবেচিন্তে বলো। কস না হলে সাইনই হবে। আচ্ছা তুমি বলো কস কেন ধরবে, আর তুমি বলো সাইন কেন ধরবে। হ্যাঁ, কস যে সাইন যে বলছো তারটা ঠিক আছে। দেখো আমি তোমাকে বলি যে মেইন ইকুয়েশন আছে, মেইন ইকুয়েশনে কিন্তু ভিটিটা আছে। তুমি অলওয়েজ খেয়াল করবা, মনে রাখবা যে মেইন ইকুয়েশনে ভিটিটাকে রাখা লাগবে, কারণ তোমার যে ইকুয়েশনটা আছে এটা কি অলওয়েজ একটা টাইমের ফাংশন। বুঝতে পারছো? তাহলে তোমার ভিটিটা আসে কার মধ্যে, কজের মধ্যে, তাহলে এইটা তোমার এ আর এর মধ্যে ই হবে আর কি। তাহলে এ আর সমান কি হবে, মাইনাস 2a sin 2 পাই ল্যামডা ইন্টু, তুমি কজেরটা আমি বলছিলাম এ আর এর মধ্যে কোনটা, তাহলে y সমান কি হবে আলটিমেটলি তোমার এ আর cos 2 পাই ল্যামডা ইন্টু ভিটি। তো তোমার এই সূত্র মুখস্থ রাখার দরকার নাই, তুমি কি রাখবা, এই যে প্রমাণটা কিভাবে আনছি, এখানে যে মাইনাসটা আনছি তোমাকেও পরীক্ষায় মাইনাসটা ধরে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এগুলাই দেয়। হ্যাঁ, প্রমাণ ম্যাথই দেয়, প্রমাণ থেকে ম্যাথ নিয়ে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ইজি কোশ্চেন দেয়, তোমাকে বিটের ম্যাথ করাইলেই বুঝবে আসলে এই চ্যাপ্টারটা কত ইজি ছিল। বুঝতে পারছো? পাস না, এই আনসারই তুমি টার্গেট রাখবে, এটাই আনসার করতে হবে, ইজি চ্যাপ্টার তো। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে এই যে জিনিসগুলো আসবে না, তোমরা এটা একটু বাছাই করে নিও, আমি আর এটা করাচ্ছি না। এখানে বলো পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, ল্যামডা বাই 2। পরপর দুইটা, হ্যাঁ, নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, ল্যামডা বাই 2। আর একটা সুস্পন্দ একটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, ল্যামডা বাই 4। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। বুঝতে পারছো? এই যে এখানে দেখো প্রমাণগুলো আছে, তোমরা একটু চোখ বুলাও, আর কিছু করার দরকার নেই। দেখো এর এই 31 নাম্বার পেজে যাও, তোমার কাছে শীটটা দিছি না তো।
আচ্ছা ভাইয়া এই তরঙ্গের এটা আকারের স্যার প্রশ্ন যদি ফার্স্টে শুরু করবো যে মিন পজিশন রাইট স্ট্রিং লেফট স্ট্রিং ওগুলা দেয় দেন লাস্টে নিচে যে তরঙ্গের একটা ইয়ে আছে মানে শুরুতে তরঙ্গের মানে শুরুতে ওই স্প্রিং এর কাহিনী ওইটা অষ্টম অধ্যায়তে একটু রিভাইজ দেওয়া হয় তারপরে শুরু করছে। অষ্টম অধ্যায়ে এগুলো মেইনলি তরঙ্গের ইকুয়েশনটা কি ছিল? তরঙ্গ মানে কি সিম্পল হারমোনিক মোশনের অনেকগুলা কোণা, তাই না? তো ওইটা কি ছিল? y সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা না? তোমাকে হয়তো স্যার এইটা একটু দেখাইছে, দেখাই তারপরে তরঙ্গতে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, সকল স্পন্দন গতি পর্যবেক্ষণ করতে হবে। যেসব স্পন্দন লিখলেই হয়। হ্যাঁ, নাম্বার কেটে দিছে এটার জন্য। বলো কি, তুমি যখন স্পন্দন লিখতেছ ওইটার ভিতরেই তো পর্যায়বৃত্ত ঢুকে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো? বোর্ডে কাটবে না। আর টিচারকে যে স্যারের খাতাটা দেখছিল ওই স্যারকে এবার ক্লাসে জিজ্ঞেস করবে স্যার এটা কেন কাটছিল। আমার চেহারা মানে যে স্যার ওদের খাতা দেখছে সেই স্যার আমাদের ক্লাস ইনি যে এই টপিকটা পরীক্ষা আসবে এর ইনার মতো ভালো করে বলতে পারবে কলেজের ভিতরে, আর যে টপিকটা পরীক্ষা আসবে না তার মতো বাজে করে বলতে পারবে কি স্যার ভালো বুঝায় মোটামুটি তো, ভালো বুঝালি তো ভালো, কিন্তু তোমার হইলে নাম্বার কাটে কেন? ওই যে আমার এমনি যে খাতার প্রতি মানে একদম 100% না হলে ওর নাম্বার দেয় এটা তো 100%ই। তুমি যখন স্পন্দন বলতেছো স্পন্দনের ভিতরেই কিন্তু পর্যায়বৃত্ত ঢুকে যাচ্ছে, তাই না? মানে 100% কারেক্ট হতে হ্যাঁ হ্যাঁ, ভাই বলছিলাম আমি ওই স্যার বই তো নিয়ে আসি প্রমাণ দেখা মানে কি ভাই? আবার কলেজে যদি যাবে নাকি না আমার কাছে এগুলা কেমন? তুমি অন্য স্যারকে দেখাইতা স্যার এটা আমার। হ্যাঁ, তুমি তো মনে হয় বলেই না যে এটা বলেছে ওই স্যার বলেন যে স্পন্দন গতি আগে নাকি পর্যায়বৃত্ত স্পন্দন গতি দিয়ে শুরু হলো। আচ্ছা এখন থেকে দিও তাহলে। আলটিমেটলি এটা তোমার লিখা লাগে না, তুমি বইতেও দেখি। আচ্ছা এবার চলো আমরা একটা ম্যাথ করি। 32 নম্বর পেজে দেখো, ম্যাথটা একটু তোমরা ট্রাই করো, তারপরে আমি করায় দিচ্ছি। এই তো দেখ করো, আনসার দেখে করিও না, নিজে নিজে করো। এইটাই অ্যানসার দেখে করবি অ্যানসার তো মিলিয়েছি অ্যানসার যে দেখেছি সেটাই করছি মোট 20 বন্ধন থেকে এক মাইনাস দিতে হবে হুম, মোট 20 বন্ধন থেকে এক মাইনাস দিতে হবে এক মাইনাস কেন দিতে হবে? লজিকটা নিজে একটু বোঝার ট্রাই করো। এক মাইনাস থেকে আটটা আছে আমি নয়টা কেন বলছি তোমার এখানে নিষ্পন্দ বিন্দু 9টা আছে, কিন্তু তোমার λ/2 কয়টা আছে? 8টা আছে। এটা কি বুঝোনি তোমরা? আচ্ছা আমি আঁকতেছি না, বোর্ডে একটু দেখো। দেখো এই যে এতটুকু দূরত্ব কি λ/2। আচ্ছা আমি এটা দেখি, এরকম 8টা আছে। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। ওটা ধরে নিব মানে এরকম ছিল শুনো মানে ক্যান্সেল করে হ্যাঁ হ্যাঁ,
এখানে আমাকে কি জানতে চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইছে, এটা তো একদম ইজি ছিল। এটুক দৈর্ঘ্য কত ছিল, 200 সেন্টিমিটার, তাই না? তাহলে খেয়াল করো এইটুক দৈর্ঘ্য কি λ/2, এটুক দৈর্ঘ্য কি λ/2, এটুক কত λ/2। এরকম λ/2 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে 8 গুণ λ/2 ইকুয়াল 200। তোমার ওই এত কিছু ঝামেলার যাওয়ার দরকার নেই, এটা তো দেখেই বোঝা যাচ্ছে নাকি। ভাই কিন্তু সুস্পন্দ বিদ্যুৎ 8টা হয় বুঝে তুমি সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর ক্যালকুলেশনেই যাবা না, তুমি তো দেখতেই আসছো, তোমার চোখেই দেখতেছো, তাই না? হ্যাঁ, এমসিকিউতেই তো আসবে। না আমাদের পড়া আপনাদের লাগছে যে পাকিস্তান হ্যাঁ, ডাইরেক্ট ফর্মুলাটা দিয়ে দিতে হবে। পাকিস্তান বলতে এগুলাকে বুঝাচ্ছি আর কি। ডাইরেক্ট ফর্মুলাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট করলামটা দিতে, হ্যাঁ তোমার ইচ্ছা আর কি। 1 2 3 4 আচ্ছা, হ্যাঁ এগুলো এমসিকিউতে আসবে ভাই। চলো এবার আমরা পড়বো হচ্ছে বিট। দেখো বিটের টপিকের যে সূত্রের প্রমাণ এগুলো তোমাদের লাগবে না, তাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, বুঝতে পারছো? সূত্রের প্রমাণ স্থির তো 8:30 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন টপিক কালকে শুরু করব বিটটা। কালকে বিশেষ হয়ে যাবে না একটা ক্লাসে কালকে আমরা সিকিউ করব, 5-6টা সিকিউ করতে পারবো, বিট করব। নেক্সট শুক্রবারে আমরা সেকেন্ড পেপার শুরু করব। তাড়াতাড়ি শেষ করতে ট্রাই করবো। ভাই একটা কথা বলি, আরেকটা দিন বাড়াই দিতে